নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাসের হাত ধরতে হয়, এর অন্যথা আপনারা কোথাও যান না। কারণ আপনারা জানেন যে ডক্টর প্লাস তার গুডউইলটা এত বছর ধরে আপনাদের সাথে রেখেছে এবং সম্পর্কটা এত সুন্দর আপনাদের যে আপনারা সুস্থতার সাথে সৌন্দর্যতাকেও পান। বুঝতেই পারছেন আজকে সৌন্দর্যতাটাকে যখন হাইলাইট করলাম, নিশ্চয়ই সৌন্দর্যতা নিরিখেই কোনো আলোকপাত হবে কিংবা আলোচনা তো থাকবেই। কিন্তু তার আগে আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন রেনাউন্ড ডক্টর, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট ডক্টর শ্রায়ন পাল। স্বাগত স্যার আপনাকে। নমস্কার স্যার। আজকের বিষয়টা অ্যান্টি এজিং রাখা হয়েছে, যেটা বলা যেতে পারে বার্ধক্য থেকে অবশ্যই মুক্তিকরণ, যেভাবেই বলুন না কেন। অ্যাকচুয়ালি এখন তো আর এজ বাউন্ডারিজ নেই। আগে একটা সময় আফটার 40 থেকে একটা এজিং ব্যাপারটা আসতে থাকতো, কিন্তু এখন বিভিন্ন ধরনের মার্কেটে চলতি বিভিন্ন প্রোডাক্ট ইউজ করা হোক, মেকআপের দরুন হোক, বিভিন্ন এফেক্টের দরুন কিন্তু আজকে অল্প বয়সে বার্ধক্যজনিত সমস্যাটা আসছে। এই জায়গা থেকে শুরু করি, তারপর অবশ্যই আলোচনা থাকবে। যখন আমরা এজিং কথাটা বলি তখন এই এজিংয়ের মধ্যে দুখানা ব্যাপার থাকে। একটা হচ্ছে একটা সত্যিকারের শারীরিক এজিং বা বয়স হওয়া, যেটার একটা প্রভাব আমরা চুলে হোক স্কিনে হোক দেখতে পাই, এবং তার সাথে একটা বড় জিনিসে আরেকটা এফেক্ট করে, সেটা হচ্ছে আমাদের ফিটনেস। না, আরেকটা হচ্ছে এজিংয়ের কিছু সাইন, সেটা হচ্ছে আমাদের স্কিনের বলিরেখাগুলো অথবা কিছু পিগমেন্টেশন, কিছু স্কিনের গ্রোথ, যেগুলো যেরকম স্কিন ট্যাগ, ডিপিএন বা সেবোরিক কেরাটোসিস, যেগুলো বয়সের জন্য হয় সেইগুলো। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে অ্যান্টি এজিং আপনি কীরকমভাবে প্রেফার করেন, তখন আমি বলি, আমি প্রথমে বলবো পেশেন্ট ফোকাস করুক অ্যাকচুয়াল এজিং এবং তার যে মানে কোর ব্যাপারটা, সেটা যেন আগে আটকানো যায়। মানে একটা খুব হেলদি ডায়েট, যে ডায়েটের মধ্যে কার্ব কম থাকবে, ভেজিটেবলস বেশি থাকবে, সিজনাল ফ্রুট বেশি থাকবে, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস রিলেটিভলি কম থাকবে, এবং আনলেস একটা কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, এবং তার সঙ্গে হচ্ছে এটা রেগুলার বেসিসে এক্সারসাইজ। এবং দেখা গেছে মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন কিন্তু এই কথাটা, যে রাইট ডায়েট অ্যান্ড রাইট এক্সারসাইজ অ্যাকচুয়ালি ক্যান স্লো ডাউন অ্যাকচুয়াল এজিং। একদম, মানে নট অনলি এজিংয়ের সাইন, অ্যাকচুয়াল এজিংকে স্লো ডাউন করে দেয়। মানে একজন মানুষ যিনি রেগুলার ডায়েট এবং এক্সারসাইজ একটা ফলো করছেন ফ্রম দেয়ার 20s অর ইভেন আর্লি 30s, আজকে 50 বছরে গিয়ে তার চেহারাটা আপনি দেখবেন, আর একজন মানুষের খুব ইরেগুলার লাইফস্টাইল আছে তার 50 বছরে গিয়ে দেখবেন, মানে অ্যাকচুয়াল এজিংয়ের পার্থক্য এটা সেলুলার লেভেলে পাওয়া গেছে। নিশ্চয়ই। এবং সেকেন্ডটা হচ্ছে এজিংয়ের সাইন্সটা প্রিভেন্ট করে। তো যে মুহূর্তে আপনি অ্যাকচুয়াল এজিংটার জন্য কিছু করছেন, এজিংয়ের সাইনগুলো অটোমেটিক্যালি কিছুটা কম হয়ে যায়। যেমন তার বলিরেখা কম পড়ে, তার চামড়া অনেক বেশি টান থাকে, তার পিগমেন্টারি প্রবলেম কম হয়, এবং রোদের জন্য যে সমস্যাগুলো হয়, বিভিন্ন রকমের লেন্টিজেন্স, নতুন স্কিন ট্যাগস, সেই সমস্ত জিনিসগুলো কম হয়। তারপরে আমাদের আসে হচ্ছে যেগুলো আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট, সেগুলো আমরা লেজার বা এমএনআরএফ করে স্কিন টাইটনিং করতে পারি, যাতে আমাদের স্কিনের যেগুলো ওপরের ইরেগুলারিটি এবং বলিরেখা সেগুলো কম হয়। বোটক্স একটা অত্যন্ত ইজি এবং প্রচলিত, এবং এটা মানে খুবই সেফ এবং ইজি একটা ট্রিটমেন্ট আজকে, এবং যেটা 6 থেকে 8 মাস অবধি অন্তত তার একটা এফেক্ট থাকে, যেটা দিয়ে আমরা বলিরেখাগুলোকে, মানে যে জায়গাগুলো জেদি বলিরেখা, যেগুলো সহজে যাচ্ছে না, সেগুলোকে সরিয়ে দিতে পারি। তাছাড়া স্কিন বুস্টার থাকে কিছু। বয়সের সাথে সাথে আরেকটা যে সমস্যা হয়, সেটা হচ্ছে স্কিন ধীরে ধীরে একটুখানি লুজ হয়ে আসে, স্কিনের আর্দ্রতাটা বা যেটা আমরা বলি একটা ময়েশ্চার, নর্মাল ময়েশ্চার রিটেনিং ক্যাপাসিটিটা কমে যায়। তো আমরা স্কিন বুস্টার দিয়ে তার ময়েশ্চার রিটেনিং ক্যাপাসিটিটা বাড়িয়ে স্কিনের সেই যে কম বয়সে একটা সাপল ব্যাপার থাকে, সেই জিনিসটা কিছুটা ফিরিয়ে আনতে পারি। এবং তাছাড়াও আমাদের বিভিন্ন রকমের লেজার থেরাপি রয়েছে, এবং যে আমরা বললাম স্কিন ট্যাগ, ডিপিএন, সেটা নিয়ে আমরা আরো ফার্স্টলি আলোচনা করব বা ডিটেইলিং এ যাব। কিন্তু মূলত মানুষের যে সমস্যাগুলো তারা প্রত্যেকদিন ফেস করছেন, সেগুলো নিয়ে আলোচনা করতে করতে আমরা ট্রিটমেন্টগুলো ধারাবাহিকভাবে এগোবো। স্যার, একটা প্রথমে বিশেষ করে বলবো, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন পিগমেন্টেড স্কিন, প্রত্যেকেই চাই ফ্ললেস স্কিন, সুন্দর একদম মোলায়েম হবে ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। এবার এই যে সময়ের আগে বার্ধক্য এসে যাওয়া, এর যে টেন্ডেন্সিটা প্রত্যেকটা মানুষের ভিতরে হচ্ছে না, কিছু এজ বারের ভিতরে ভীষণভাবে এটা দেখা যাচ্ছে। তো এই জায়গা থেকে পিগমেন্টেড স্কিন, আর স্পেশালি বলবো এই যে বেশি অয়েলি স্কিন, তাদের জন্য না অনেক সময় ম্যানেজিং দিতে গিয়ে তাদের অনেক প্রবলেমের ফেসে পড়তে হয়। এই জায়গাটাতে আপনি কি সাজেস্ট করবেন? বেশিরভাগ ক্ষেত্রে যাদের অয়েলি স্কিন আমরা বলি, তাদের তার সঙ্গে আরও অনেকগুলো সমস্যা যুক্ত থাকে, যেরকম চট করে পিম্পলস হয়ে যাওয়া,
ড্যান্ড্রাফ হয়ে যাবে এবং সেই ইস্যুগুলোর জন্য একটা ক্রনিক স্কিন ইনফ্লামেশন হতে থাকে। তো সবার আগে তাদের সেই ইস্যুগুলো ডায়াগনোসিস করে একটা ক্লিনিক্যাল ট্রিটমেন্ট করা, তারপরে সেটার থেকে যে পিগমেন্টেশনস আসছে, এটা পিম্পলসের থেকে পিগমেন্টেশন আসতে পারে, যাদের ক্ষেত্রে সেবোরিয়া বা সেবোরিক ডার্মাটাইটিস যেটা আমরা ড্যান্ড্রাফ বলি, সেটা স্কিনের এক্সটেনশন। মানে এই যে অনেক সময় দেখা যায় আইব্রোতে সাদা 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 সেটা স্কিনের এক্সটেনশন ড্যান্ড্রাফের। ড্যান্ড্রফের, মানে সেটা এই যে তাহলে আপনারা সেই সময় শিওর হয়ে যান যে মাথাতেও তার ড্যান্ড্রফ, মাথাতে ড্যান্ড্রাফ থাকবেই এবং তার সঙ্গে স্কিনের আপনি দেখবেন পুরো পিঠ জোড়া ছোট 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 দানা, একটা অয়েলি ভাব, বুকে অনেক সময় ছোট ছোট দানা থাকে, যেগুলো ট্রাঙ্কাল অ্যাকনে বলি আমরা। এগুলো সবকটা একই স্পেকট্রামের পার্ট। তো এই পুরো স্পেকট্রামটা একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্ট না হলে খালি পিগমেন্টেশনের ট্রিটমেন্ট করে লাভ হয় না, যেটা অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে সেলুনে বা বিভিন্ন জায়গাতে প্র্যাকটিস হয় যে ফোকাস এই জিনিসটা ট্রিটমেন্ট, পিগমেন্টেশন, আমাকে একটু লেজার করে দিন। আগে আপনার ক্লিনিক্যাল ডিজিজটা রিজলভ করুক, তা না হলে যাই করা হোক না কেন কোনো কিছুতেই লং টার্ম রেজাল্ট আসবে না। একটা ভীষণ জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, মানে আপনারা তো বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আর করে চলেছেনও, ইভেন অনেকেই এসে যে বলেন না এরকম যে স্যার আমাকে অমুকটা করে দিন, মানে এই যে একটা ট্রিটমেন্টের নাম তিনি জেনে নিয়ে এসে আপনাকে বলছেন, হয়তো তার স্কিনের জন্য সেটা প্রযোজ্য নয়, তার স্কিনের জন্য অন্য একটা দরকারি ছিল, সেই সময়টা কিভাবে কি হ্যান্ডেল করেন? মানে আমাদের ভীষণ জানার ইচ্ছা, কারণ প্রত্যেক দর্শক বন্ধুর এই ছোটোখাটো ভুলগুলোই কিন্তু একটা বড় সমস্যা নিয়ে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা যেটা হয়, বেশিরভাগ মানুষ আমাদের কাছে সেটা বলেন না, এটা পার্লারে গিয়ে বলেন এবং পার্লারে তারা অ্যাকচুয়ালি করে দেয়। আমার কাছে যখন পেশেন্ট আসেন তখন আমি বলি যে দেখুন, আপনি এই ট্রিটমেন্টটা করাবেন বলে যখন এসছেন, তার মানে আপনি নিশ্চয়ই আপনার কোনো একটা সমস্যা হচ্ছিল, যে সমস্যাটা দেখে আপনি ইন্টারনেটে বা কোথাও থেকে এই ট্রিটমেন্টের কথা জেনেছেন, আপনার মনে হচ্ছে এই ট্রিটমেন্টটা আপনার লাগবে। যদি আমি আপনার সমস্যাটা দূর করে দিই তাহলে কেমন হয়? ট্রিটমেন্টটা আমি আমার মতো করি এবং হয়তো আমি আপনার যে ট্রিটমেন্ট তার থেকে কম খরচাতেই আপনার সেই সমস্যাটা দূর করে দেবো। এবং অনেক সমস্যাই এটাই মানে সবচেয়ে বড় আরেকটা ফ্যালাসি আজকের দিনে, অনেক সমস্যায় যেগুলো ডার্মাটোলজিক্যাল সমস্যা, অ্যাকচুয়ালি চর্মরোগ, সেই জিনিসগুলো মানুষ কসমেটোলজি ইস্যু বলে দিনের পর দিন চিকিৎসা করে চলেছে। যেমন আমি কিছুদিন আগে একজন পেশেন্ট দেখলাম, তার অ্যাকচুয়ালি আপনাকে এক্ষুনি বললাম সেবোরিক ডার্মাটাইটিস, পুরো পিঠ জুড়ে সাদা সাদা দানা, ইনফ্লামেশন। তাকে একটা দীর্ঘদিন ধরে মানে একজন হ্যান্ডেল করছিলেন, যিনি ইজ নট এ কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট, তিনি পরপর কেমিক্যাল পিলিং করে গেছেন তার পিঠে, এবং সেটা করে কিছুদিনের জন্য কম হচ্ছে, আবার বাড়ছে, আবার কম হচ্ছে, আবার বাড়ছে। আলটিমেট তো ট্রিটমেন্টটা হচ্ছেই না, মেন সমস্যাটারই চিকিৎসাটা হয়ে উঠছে না। ডেফিনেটলি এই জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে তুলে ধরার কারণটা একটাই, কারণ এই ভুলগুলো আমরা করি, কমন পিপলরা আমরা এই ভুলগুলো করি। আর একটা জিনিস আছে যে বর্তমান সময় দাঁড়িয়ে নন মেডিকেল পার্সনরা আমরা এত সুন্দর করে অ্যাডভাইস দিয়ে ফেলি, যার জন্য কিন্তু আমার কাজ হয়েছে তো তারও কাজ করবে, এই গ্যারেন্টিটা কি করে আমরা দিচ্ছি? এবং তার ফলে না তার আরও বেশি কিন্তু অনেক দেখা যাচ্ছে যে যে স্কিনটা ছিল, যে প্রবলেমটা তিনি ফেস করছিলেন, সেটা আরও দ্বিগুণ হারে বেড়ে গেল। সেক্ষেত্রে তিনি কিন্তু অনেক সময় দোলাচলে পড়েন যে এবার আমি কি করব। তো শুরুতেই যদি ডক্টরের অ্যাডভাইস নেওয়া যায়, যিনি প্রপার ডার্মাটোলজিস্ট, যার এই ডিগ্রিটা রয়েছে, তাকে প্লিজ আপনি ভরসাটা করুন। আদার দ্যান কোনো, আমি তো বলবো না কোনো নন মেডিকেল পার্সনের কোনো অ্যাডভাইস শুনে আপনি এতটুকু একটা ডিসিশন নিন, যেটা আমরা প্রতিনিয়ত ভুল করে চলেছি। আরেকটা জিনিস আমি উল্লেখ করেছিলাম স্যার, দ্যাট ইজ আ মেকআপের ওপর থাকতে হয়, যেমন আমাদের প্রফেশনটাই আমাদের মেকআপের ওপর থাকতে হয় দীর্ঘক্ষণ সময়ের জন্য। ইভেন এখন তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জব, সেটা হয়তো এই গ্ল্যামার ওয়ার্ল্ড নয়, তারপরেও তারা কিন্তু মেকআপের উপর ঘন্টার পর ঘন্টা থাকছেন, তার সাথে এসি, এটাও আরেকটা অ্যাড অন করে দিলাম। তো স্কিনের উপর তো ডেফিনেটলি এর একটা তো নেগেটিভ এফেক্ট পড়েই। তো সেক্ষেত্রে অবভিয়াসলি এগুলো বন্ধ করে তারা থাকতে পারবেন না, কিন্তু মেনটেন কীভাবে করবেন? মেকআপের ক্ষেত্রে আমি বলি, মেকআপ হচ্ছে অনেকটা মানে আমাদের যেমন শরীরের জন্য অ্যালকোহল এবং স্মোকিং, মেকআপ হচ্ছে সেরকম, যতক্ষণ থাকবে ততক্ষণই ক্ষতি। কিন্তু সেটা আপনি কিভাবে মিনিমাইজ করতে পারেন, সেটা হচ্ছে ঠিক যখন থেকে আপনার মেকআপটা দরকার হবে, মানে ধরুন আপনি আজকে স্টুডিওতে আসছেন, বাড়ি থেকে মেকআপ করে আসবেন না, স্টুডিওতে এসে 5 মিনিট সময় নিন, মেকআপটা স্টুডিওতে বসে করুন, বেরোনোর সময় মেকআপটা ধুয়ে বেরোন। একদম, মানে মিনিমাম যতটুকু সময় মেকআপটা আপনার না হলেই নয় সেইটুকু সময়। এবং যদি আপনার প্রফেশন এমন না থাকে যেখানে মেকআপটা বাধ্যতামূলক কিন্তু সবাই করছে বলে করছেন, সেই ক্ষেত্রে মেকআপ করবেন। মেকআপের একটা খুব মানে জিনিস আমি যেটা আমার পেশেন্টদের মধ্যে, ইভেন আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে দেখেছি, যে ডার্মাটোলজিস্ট সবার আগে অবধি আমি অতটা ভালো করে বুঝতেও পারতাম না, তারা অ্যাকচুয়ালি মানুষ মেকআপ করে একটা জায়গা থেকে, তার মনে হয় যে আমার মুখে ইমপারফেকশনটা আছে, এইটা নিয়ে আমি বাইরে বেরোবো না। একটা খুব মানে দুঃখের ব্যাপার বলছি, আমার খুব ক্লোজ একজন বন্ধু,
তার আমি মানে ডার্মাটোলজিস্ট আমি জবে থেকে মানে ইনফ্যাক্ট এমডি করা শুরু করি সেই সময় থেকে আমার ওয়ান অফ মাই আর্লিয়েস্ট পেশেন্টস। তো সে ঠিক হওয়ার পরে সে আমাকে একটা কথা বলেছিল যে আমি কোনো বন্ধুর বাড়িতে নাইট আউটে গেলে, বাড়িতে থাকতে গেলে আমি ওখানে গিয়ে স্নান করতাম বা মুখ ধুতাম না। ও তার কারণ আমার মুখের দাগগুলো দেখা যাবে। বাপরে, তার মানে এত ঘন্টা সে মেকআপের এত ঘন্টা মেকআপ করে রাখতেন, তার কারণ তার মধ্যে সেই ডিপ কমপ্লেক্সটা ছিল যে আমার এই জিনিসগুলো, দাগগুলো দেখা যাচ্ছে, পিগমেন্টেশনগুলো দেখা যাচ্ছে। তো অনেকেই মেকআপ করেন আমাদের দর্শক বন্ধুদের মধ্যেও হয়তো, যারা মেকআপ করেন তার কারণ তার মনে হয় আমার এই প্রবলেমটা সলভ হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার সলিউশন মেকআপ নয়, আপনার সলিউশন একজন ডার্মাটোলজিস্ট এবং আপনার সেই প্রবলেমের একটা ডেফিনিটিভ সলিউশন। আজকে আমার সেই বন্ধু সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার ছাড়া আর কিচ্ছু ইউজ করেন না, প্রয়োজন পড়েনি তার। এবং আজকে মানে তিনি ইভেন মানে বিয়ে বাড়ির মতো জায়গাতে বা অনুষ্ঠান বাড়ির মতো জায়গাতে সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজারের সঙ্গে হয়তো একটু লিপস্টিক, কাজল, তাছাড়া আর কোনো কিছু তার দরকার হয় না। না অ্যাকচুয়ালি তাই, কারণ যদি আপনার কোনো সমস্যা না থাকে, আমরা তো সমস্যাটাকে ঢাকার চেষ্টা করছি, তো সেটা যদি না থাকে তাহলে শুধু শুধু আমি কেন ইউজ করবো? আমার তো কনফিডেন্স ল্যাক করার কোনো কারণই নেই, আপনার যদি প্রফেশনাল কোনো কারণে অনেক সময় হসপিটালিটি সেক্টরে বা কোনো সেলস সেক্টরে দরকার হয় এবং সেখানে আপনি আপনার সুপারভাইজারের সঙ্গে কথাও বলতে পারেন যে আমি কি এর থেকে হালকা মেকআপ করতে পারি, মিনিমাল মেকআপ করতে পারি। এবং আমার মনে হয় মেকআপের থেকেও সেই সেক্টরগুলোতে বেশি দরকার ক্লিন লুকিং স্কিন। এবং কিছু কিছু জায়গাতে মেকআপের বাধ্যতামূলকতা থাকে, যেমন এয়ার হোস্টেস বা সেই ধরনের প্রফেশন। কিন্তু ক্লিন লুকিং স্কিনের জন্য আমি বলবো যে আপনি সেই স্কিনের ব্যাপারে কিছু করুন। আপনি রেগুলার ফেসিয়াল বা মেকআপ না করে টাইম টু টাইম স্কিন পিলিং করতে থাকুন, যেটা অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট সাজেস্টেড, নট মানে পার্লার সাজেস্টেড ট্রিটমেন্টস। বাট ইস্যুটা সলভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি সত্যি ইস্যুটা ঢাকতে না চান, সলভ করতে চান, একদম এটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা অ্যান্টি এজিং নিয়ে আলোচনা করছি, আপনারা হয়তো ভাবছেন অনেকে যে অ্যান্টি এজিং নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ করে মেকআপে কেন চলে গেলাম, কেন স্কিনের পিগমেন্টেশন নিয়ে কথা বলছিলাম, অ্যান্টি এজিং এর কথা কোথায় বলা হচ্ছে? অ্যান্টি এজিং কথাটার অর্থ বা এর গভীরতা এটাই, তার সেই মানুষটি বা সেই ব্যক্তিত্বের উপর আর কোনো ছাপ থাকবে না। অ্যান্টি এজিং তো এমন একটা না যে এটা আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেম আপনার অ্যাকনি, প্রবলেম আপনার পিম্পলস, প্রবলেম আপনার এই যে স্যার একটা কথা বলছিলেন ড্যান্ড্রফের মতো এই স্কিনের প্রবলেম, আমি নামটা যদিও জানি না স্যার, আপনি বলছিলেন একটু সেবোরিক ক্যাপাইটিস এন্ড ডার্মাটাইটিস, সেবোরিয়া বেসিক্যালি, একদম। সুতরাং সেইটা প্রবলেম। তাছাড়া তো ধরুন রয়েছে বিভিন্ন ধরনের স্কিনের ইরিটেশন, ইচিং, রেডনেস, তাছাড়া তো থাকে অনেক সময় আনওয়ান্টেড হেয়ারের সমস্যা। আচ্ছা, পিগমেন্টেশন তো থাকলোই, আর থাকছে সব থেকে ফ্রেকেলস, অনেকের ফ্রেকেলসও দেখা যায় স্কিনে। তো এগুলো সবকে হাঁটিয়ে দিয়ে বা সরিয়ে দিয়ে যদি একটা ফ্ললেস স্কিন হয়, আমার মনে হয় সেটা তো সব থেকে বড় বিউটি। তো সেই জায়গায় তো অবশ্যই আপনার আরও বেশি করে গুরুত্ব দেওয়া উচিত, কারণ অ্যান্টি এজিং আসছে বয়সের সাথে সাথে নয়, বয়সের অনেক আগে। সেটাকে প্রতিরোধ করব কিভাবে, তার জন্য আমাদের কি করণীয়, আমাদের মূল কিন্তু বিষয়টা এটাই। অবশ্যই থাকবে ট্রিটমেন্টও, কারণ ডক্টর প্লাসে এলে আপনারা আলটিমেট কি ট্রিটমেন্ট পাবেন বা তার সাথে বিভিন্ন ধরনের যে সেটিংয়ের ব্যাপার রয়েছে, বিষয়টা কি অনেকে বলেন 1 সেট 2 সেট 3 সেটের মধ্যে কভার আপ করে দেওয়া যাবে। তাহলে সেই টাইম পিরিয়ডটা তো আপনি দেবেন, কিন্তু সেই টাইম স্প্যানটা কি লং টার্মের জন্য না শর্ট টার্ম পিরিয়ড? এই প্রশ্নগুলো কিন্তু যাবতীয় থাকে, সেগুলো নিয়ে আসবো। তবে তার আগে বলি, আপনারা কিন্তু ডক্টর প্লাসের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চেস রয়েছে, শিলিগুড়ি, বর্ধমান, মালদা, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গৌহাটিতে চেম্বার রয়েছে। অবশ্যই সেখানে আপনারা কনসাল্ট করতে পারেন। ঠিক তেমন করেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনাকে আগে নিতে হবে। আর ডক্টর প্লাসের ঠিকানা প্রত্যেকেরই জানা, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস। সুতরাং যারা আসছেন একটু আগে থেকে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে আসুন, কারণ যে কোনো ডক্টরের কাছে আসতে গেলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আসতে হয়, সেটা আপনারা আশা করি জানেন। স্যার, যে বিষয়টা আমরা আলোচনা করবো এবার, প্রত্যেকটা ট্রিটমেন্ট মানে অ্যান্টি এজিং এই প্রতিরোধ করতে গেলে বয়সের সাথে সাথে আমাদের ডক্টর প্লাসে এলে তারা কী ধরনের ট্রিটমেন্ট পাবেন বা আপনি কি ট্রিটমেন্ট সাজেস্ট করেন? বয়সের সাথে যখন কেউ আসেন তখন প্রথমে আমি যেটা বলি, আপনাকে বললাম কিছু ক্লিনিক্যাল ইস্যু থাকে প্রত্যেকটা মানুষের স্কিনে, সেটা হয়তো নেগলেক্টেড। সেটা সেকেন্ড আমি যেটা নজর দিই সেটা হচ্ছে স্কিন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। মানে টোটাল স্কিনের দীর্ঘদিন ধরে প্রপার যদি যত্ন না হয়, অথবা তার থেকেও খারাপ পার্লার বা কোনো জায়গাতে ইমপ্রপার ট্রিটমেন্টস হয়, তখন স্কিনের মধ্যে একটা রাফনেস, একটা ডিফিউজ পিগমেন্টেশন, ছোট ছোট পিম্পল ইস্যু, সেগুলোর জন্য খুব এফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে পিল এবং লেজার টোনিং, এই ধরনের, যাতে টোটাল স্কিনের কোয়ালিটি ইমপ্রুভ করে, আমরা কোলাজেনকে বোলস্টার করতে পারি
এবং টোটাল স্কিনের স্মুথনেস এবং চকচকে ব্যাপারটা আসে। তারপরে আমি নজর দিই হচ্ছে বলিরেখা। বলিরেখা মানে হচ্ছে ছোট ছোট যে ফাইন লাইন্স, আপনি হাসছেন, চোখের কোণে ভাঁজ পড়ছে, নাকের পাশে ভাঁজ পড়ছে, অনেক একটু বয়স্ক মানুষ হলে ভুরুতে একটা কন্টিনিউয়াস বিরক্তির মতো ছাপ, সেই জিনিসটার দিকে নজর দিই। তো সেটার জন্য আইডিয়াল ট্রিটমেন্ট হচ্ছে বোটক্স। এবং সব কিছুর সঙ্গে কিন্তু সবার আগে আমি প্রথমে যেটা দিই সেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে একটা প্রপার স্কিন রেজিম। একটা রাইট ফেস ওয়াশ বা ফেস ক্লিনজার চেহারার ওপরে, একটা ময়েশ্চারাইজার, সামটাইমস মেবি এ নাইট ক্রিম আর নাইট সিরাম, অ্যান্ড সানস্ক্রিন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা অনেক সময় মানুষ মিস করেন। এবং অনেক সময় এগুলো করলেও মানুষ ঠিক কখন কিভাবে করতে হবে সেটা জানেন না। যেরকম একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, সানস্ক্রিন। সানস্ক্রিনের ক্ষেত্রে মানুষ মনে করেন আমি তো বাইরে খুব একটা বেরোই না ডাক্তারবাবু, তাই জন্য আমি সানস্ক্রিন অত ব্যবহার করি না। আমি বাইরে বেরোলে কিন্তু ব্যবহার করি। আমি তাকে বলি যখন থেকে আপনি ঘুম থেকে উঠছেন তখন থেকে প্রতি 3 ঘন্টায় সানস্ক্রিন আপনাকে রিঅ্যাপ্লাই করে যেতে হবে। ঘরের ভেতর থাকুন, ঘরের বাইরে থাকুন, রোদ থাকুক, রোদ না থাকুক। যদি আপনি একটা জায়গাতে ঘরের মধ্যে বসে খবরের কাগজটা ন্যাচারাল সানলাইটে পড়তে পারছেন, প্রতি 3 ঘন্টায় আপনি একবার করে সানস্ক্রিন রাখবেন। যাই হোক, আগে আমরা তারপরে ফিরে আসি। বলি রেখার পরে তারপরে হচ্ছে মুখের বয়সের সাথে সাথে ফেসের কিছু কিছু চেঞ্জ হয়। না এখানে না আমি একটু ইন্টারাপ্ট করে একটা প্রশ্ন ক্লিয়ার আউট করি, এখান থেকে আসবো। সেটা হচ্ছে অনেকে রয়েছে যারা সেলস বা মার্কেটিং এ বাইরে রোদের সাথে, সেখানে ডার্ট অ্যান্ড পলিউশন কিন্তু তার স্কিনের ভিতরে অবশ্যই মিশছে। তো সেক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশনের কথা বলছিলেন স্যার, সানস্ক্রিন, সেক্ষেত্রে তারা কি একবার একটু প্লেন জলে মুখটা ধুয়ে নেবে, না তার উপরেই অ্যাপ্লাই করতে থাকবে? তার উপরেই অ্যাপ্লাই করি। আচ্ছা ফাইন। কারণ আমরা যে সানস্ক্রিন, যদি ডার্ট আর পলিউশন সেরকম এফেক্ট করে, আপনি আমাকে আমার প্রফেশনটা যদি বলেন, তাহলে আমি সানস্ক্রিনটা আপনাকে সেরকমভাবেই দেবো যেটা আপনার নন অক্লুসিভ হবে। একদম একদম। কারণ এই জন্যই আমি বলি এভরি স্কিন ইজ ডিফারেন্ট, অ্যান্ড ইভেন ইফ উইদিন দ্য সেম স্কিন টাইপ দ্য রিকোয়ারমেন্টস আর ডিফারেন্ট। একদম ডেফিনেটলি। আজকে এই কথাটা একমাত্র একজন আপনাকে ডার্মাটোলজিস্ট ছাড়া কেউ বলতেই পারবে না। ওয়ার্ল্ড বেস্ট সানস্ক্রিনও আপনি নিয়ে আসুন, আপনার স্কিনের জন্য ভুল হলে কাজ করবে না, উল্টে সমস্যা বাড়াবে। নিশ্চয়ই। অ্যান্ড 3 নম্বর যে জিনিসটা আমরা বোটক্সের পরে, মানে ফাইন লাইন্সের পরে যেখানে আমি নজর দিই, সেটা হচ্ছে মুখের অনেক সময় শেপ দেখবেন বয়সের সাথে যাদের চেঞ্জ হয়ে যায়, তার কারণ মুখের কিছু ফ্যাট প্যাড থাকে, যে ফ্যাট প্যাডগুলো আমাদের বয়সকালে একটু উপর দিকে থাকে বলে মুখটা সুন্দর ট্রায়াঙ্গুলার চেহারা থাকে, যেটার জন্য আমাদের মানে যে ইউথফুলনেসটা আমরা মনে করি। বয়সের সাথে সাথে এই প্যাডগুলো ঝুলে যেতে থাকে, ফলে যেটা হয় যে ফেসটা উল্টো ট্রায়াঙ্গেল হয়ে যায় মোটামুটি, মানে এরকম ট্রায়াঙ্গেল থেকে এরকম ট্রায়াঙ্গেল হয়ে যায়। তো আমরা চেষ্টা করি কোনো রকমভাবে এই ফ্যাট প্যাডগুলোকে কিছুটা ডিসপ্লেস করে ওপর দিকে নিয়ে যাওয়া, এবং সেটা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হয়, থ্রেডস হয়, যেরকম তার সঙ্গে ফিলার্স হয় খুব কমনলি, এবং আরও কিছু কিছু জায়গাতে যেখানে ভলিউম লস হয়েছে, যেরকম ফ্যাট প্যাড অনেক সময় চোখের নিচের জায়গাটাতে যেটা থাকে, স্পেশালি যাদের একটু স্ট্রেসফুল লাইফ হয় তাদের অনেক আর্লি চেঞ্জেস শুরু হয়ে যায় 20s থেকে, ইনফ্যাক্ট আর্লি 30s তো খুবই কমন। চোখের নিচের যেরকম একটা ফাঁকা জায়গা থাকে সেই জায়গাটাতে একটুখানি ফিলার দেওয়া, তো চোখের নিচের ওই একটা ফুলনেস আসা। অনেকের ক্ষেত্রে এই চিনটা একটুখানি ভোঁতা হয়ে যায় বয়সের সাথে, সেখানে সামান্য, হ্যাঁ, কিছু কিছু সময় আমরা এখানে কিছু লাইপোলাইসিস করে চিনটাকে কমিয়ে দিই, মানে এই ডাবল চিনের যে অংশটাকে কমিয়ে দিই। কোনো কোনো সময় তার সাথে বা কোনো কোনো সময় সেটা আলাদা করেও করা হয়, চিনটাকে একটুখানি প্রমিনেন্স দিই। কোনো কোনো মানুষের ক্ষেত্রে জয়ের ডেফিনেশন কম হয়ে যায়, আর ছেলেদের ক্ষেত্রে যেমন একটা চওড়া জ লাইন, সেটা একটা সাইন অফ মানে বয়স, কম বয়স, এবং একটা মানে ছেলেরা প্রেফার করে একটা ইয়াঙ্গার ব্যাপার থাকে। তো অনেক সময় সেই ডেফিনেশনটা খারাপ হলে আমরা এই জায়গাটাকে একটুখানি রিশেপিং মানে এই পুরোটাই শেপে আনা পসিবল, একদম পুরোটাই আনা সম্ভব, একটু সময় দিতে হবে। এবং আজকে আপনি যদি এসেই আমাকে প্রথম দিন বলেন যে ডাক্তারবাবু আপনি আমার এই এটা ফিলার করে দিন, বোটক্স করে দিন, আমার কাছে 5 লাখের বাজারে, আমি বলবো না, আমি ওরকমভাবে এগোবো না। আমি বলবো যে আপনি আগে, আমি যেরকমভাবে বলছি, আগে স্কিন কোয়ালিটি ইমপ্রুভ করুন, এরকমভাবে করুন, এবং যথেষ্ট সময় আপনাকে আমাকে একটা সময় দিতে হবে। এবার আপনার কাছে যদি শর্ট একটা সময়ও থাকে, যদি আপনি বলুন যে আমার 3 মাস বা 6 মাসের মধ্যে আমার কোনো বিশেষ অনুষ্ঠান আসছে, সেটার জন্য করা দরকার, আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনার মতো করে সেই জিনিসটাকে অ্যাডজাস্ট করার এবং আপনাকে অপটিমাল রেজাল্ট দেওয়ার। কিন্তু অবশ্যই আমি যদি আমার মতো পেসে এগোতে পারতাম, তাতে আমি যেরকম রেজাল্ট এবং যেরকম এফেক্টিভিটি দিতে পারতাম সেটা আমি দিয়ে উঠতে পারবো না। হ্যাঁ, কিন্তু আজকে আপনার মানে আপনি বাইরে থেকে যেটা একটু আগে আপনি বলছিলেন যে একজন একটা ট্রিটমেন্ট দেখে এলো, বোটক্স ফিলার এই ওই, আপনি এক্ষুনি আমাকে করে দিন, সেইভাবে কিন্তু আপনার কোনো বেনিফিট হবে না, এবং সেটা মানে আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিফাইড ডক্টররা তাতে রাজিও হবেন না। না একদমই। দেখুন
তিনি যেটা জেনেছেন, তিনি যেটা পড়েছেন, শিখেছেন, জেনেছেন, তিনি আপনার উপর তো ভুল অ্যাপ্লাই করতে পারেন না। এবার আপনি যতই বলুন না কেন, যতই রিকোয়েস্ট করুন না কেন, সেটা যদি আপনার জন্য ক্ষতি হয়, আপনি এবার চিন্তা করে দেখুন সেটা কি কোনো ডক্টর আপনার জন্য করলে ঠিক হবে? তখন তো আপনিই যখন রেজাল্ট পাবেন না, আপনি বলবেন আমি শুধু শুধু কেন ডক্টর প্লাসে এলাম, আমি তো রেজাল্ট পেলাম না। এই জায়গাটাই একটা কনফিউশন হয় বা মিসলিডিং হয় ব্যাপারটা। কেন করবেন শুধু শুধু একটা মানুষ, আপনি আপনার সমস্যাটা নিয়ে এসেছেন, সমস্যাটা থেকে বেরোবেন বলে তো ভালো চাইছেন কেন, ভালো জিনিসটা পাবেন বলে। সুতরাং এই চাওয়া এবং যেটা গেট রেজাল্ট পাবেন, তার ভেতরের যে সময়টা বা তার যে জার্নিটা, এটা আপনাকে কিন্তু মেনে নিতে হবে। মানে এখন আপনি একজন পেশেন্টের ভালোর জন্য বলছেন আপনি এই খাবারগুলো রেস্ট্রিক্ট করে দিন বা এই খাবারগুলো আপনি ডেইলি রুটিনে ইনটেক করুন, সেই সময় দাঁড়িয়ে তিনি বলছেন না ওটা খেতে তো আমি পছন্দ করি না, তাহলে কি করে হবে? সেটা তো তার ভালোর জন্য বলা হচ্ছে। স্যার, এই জায়গা থেকে একবার এই বিষয়টা আসি, যারা অনেকে এভাবে হয়তো কোনো একটা পার্লারের বিশেষ নাম নিয়ে বলাটা আমাদের উচিত হবে না, অবশ্যই তারা তাদের জায়গায় ঠিক আছে, তারা একটা কসমেটিক ডিপার্টমেন্ট তারা মেনটেন করছেন বা করছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ঘন ঘন ফেসিয়াল করার টেন্ডেন্সি একজনের, কিন্তু তাতে দেখা গেছে তিনি মনে করেছেন বার্ধক্য বোধহয় আমার সময়ের অনেক দেরিতে আসবে, কিন্তু দেখা গিয়েছে সময়ের অনেক আগে এসে গিয়েছে বারংবার ফেসিয়াল করার জন্য। ফেসিয়াল তো আমরা সবাই জানি যে অবশ্যই ফেসিয়াল করা ভালো, তাহলে এক্ষেত্রে বিপরীত হলো কেন? দেখুন, ফেসিয়াল করাটা মানে ফেসিয়াল কিভাবে হয় আমাদের বুঝতে হবে। সবার আগে কিছু কিছু কেমিক্যালস দেওয়া হয়, যে কেমিক্যালসগুলো আপনার স্কিনের কিছুটা ব্লিচিং এবং ক্লিনিং এফেক্ট আনে। এবার সমস্যাটা যেটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা সাধারণ ফেসিয়াল, সেটা কিন্তু কোনো খুব ম্যাজিক্যাল রেসপন্স দেওয়ার মতো জিনিস না, সেটা জাস্ট মানে একটা হালকা সফটনিং স্মুদেনিং করার মতো জিনিস। বেশিরভাগ জায়গাতে, এবং আমিও নাম নিতে চাই না, এরকম অনেক বড় বড় জায়গাতে এমন ফেসিয়াল করা হয় অ্যাগ্রেসিভলি বা খুব ভালো রেজাল্ট দেওয়ার জন্য এমন কেমিক্যালস বা এমন মেথডস ইউজ করা হয় যেগুলো স্কিনের জন্য লং টার্মে উপকারী না। একটু আগে আপনাকে যেটা বলছিলাম, বয়স কেন বোঝা যায়, তার কারণ আমাদের স্কিনের লুজেনিং হয়, স্কিন কোয়ালিটি খারাপ হয় এবং কোলাজেন থিনিং হয়ে যায়। এবং আজকে সেই অ্যাবিউজটা যদি বারবার স্কিনে হতে থাকে, যে জিনিস স্কিনের উপরে বারবার হওয়া উচিত নয়, বারবার কেন একবারও হওয়া উচিত নয়, তাতে লং টার্মে যে সমস্যাটা হয় সেটার জন্যই আপনার কোলাজেনটা একটুখানি লুজেন হয়ে যেতে থাকে, স্কিন কোয়ালিটি খারাপ হয়ে যেতে থাকে। তাই জন্য বয়সের প্রভাবটা অনেক তাড়াতাড়ি দেখা যায়। এবার আপনি বলতে পারেন যে ফেসিয়াল তাহলে আমরা কি করব রেগুলার বেসিসে? আমরা হাইড্রা ফেসিয়াল বা মেডি ফেসিয়াল যেগুলো করি, খুব ড্রামাটিক রেজাল্ট নয়, অথবা আমরা যে কেমিক্যাল পিলস করি সেইগুলো আমরা যেরকম ইন্টারভ্যালে বলবো আপনি সেরকম ইন্টারভ্যালে করুন, এবং তার সঙ্গে যে ট্রিটমেন্টগুলো আপনার লং টার্ম স্কিন হেলথকে বেটার করবে। মানে আমাদের সমস্যাটা কি, একটা কোনো কিছু অ্যাপ্লাই করে আমাদের স্কিন কোয়ালিটি খারাপ হলো, সেই খারাপ কোয়ালিটিটার জন্য আবার আমরা অন্য কিছু করি, এটা একটা চেন রিয়াকশনের মতো হয়ে যায়। যে জিনিসটা আমাদের সবার আগে একজন ডার্মাটোলজিস্ট হিসাবে এরকম পেশেন্ট আমি যদি দেখি, তাকে আমি সবার আগে বুঝিয়ে বলি এটা কিন্তু আপনার সাথে হচ্ছে। আমি আপনাকে যে চিকিৎসা করবো, প্রথমে আপনার কিছুদিন মনে হবে কি ফেসিয়াল করতাম, সেই গ্লোটা নেই, কিন্তু আপনি আমাকে একটু সময় দিন। আপনার সঙ্গে আমার এটা সিঙ্গেল কনসালটেশন নয়, আপনি আমার কাছে এসেছেন, আপনার সাথে আমার একটা জার্নি শুরু হচ্ছে। সেই জার্নিটা আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে প্রমিস করছি এই আপনার স্কিনের কন্ডিশনের ওপর কি এই সময়ের মধ্যে আপনার স্কিনকে আমি এমন একটা জায়গাতে দিতে পারবো যেখানে আপনার মনে হবে না যে আপনার রেগুলার বেসে পার্লারে গিয়ে কিছু করার দরকার, ইভেন রেগুলার বেসে মেকআপও করার দরকার হবে। এই যে চটজলদি তাড়াহুড়ো করে কিছু পাওয়ার, তার কিন্তু স্টেটা ডেফিনেটলি অবশ্যই কম হয়। এটা খুব কমন ব্যাপার, কারণ এটা আপনি হয়তো স্কিনের দিক থেকে না, আপনি নিজে পার্সোনাল লাইফ দিয়ে ভাবুন, যে কোনো জিনিস শর্ট করে অ্যাচিভ করেছেন সেটাকে কিন্তু ধরে রাখা বেশি টাফ। বরং আপনি আস্তে আস্তে, ওই যে কথা আছে না, স্লো বাট স্টেডি, ওই স্টেডিনেসটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু সেটা দীর্ঘ সময়ের জন্য। আর আপনি যখন একটা স্কিনে ট্রিটমেন্ট করাচ্ছেন, স্যার একটা পয়েন্ট বললেন যে যেই সময়টায় দাঁড়িয়ে আপনারা চান যে একদম দিনের দিনই এফেক্টটা পাবেন, সেই এফেক্টটা পাচ্ছেন না বলে হয়তো আপনি ভাবছেন যে না, এর থেকে তো আমার নর্মাল ফেসিয়াল করাটা অনেক বেটার ছিল। কিন্তু দেখুন, এটা ধরুন 15 দিন স্টে করলো, কথার কথা আপনি যে ফেসিয়ালটা বাইরে থেকে নিয়েছিলেন তাতে 15 দিন স্টে করলো, আর এক্ষেত্রে ট্রিটমেন্ট নিলে সেটা কিন্তু আপনার লং টার্মলি এগোবে। স্যার, এই জায়গায় অনেকে প্রশ্ন করে যে স্যার কবে আমার এই সেটিংগুলো কমপ্লিট হবে, আর এরপরে আমি মেনটেনেন্সটা কি খুব কস্টলি মেনটেনেন্স হবে, না আমি নর্মাল আগের মতো যেমনভাবে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার করছিলাম সেরকম করতে পারবো? কি বলবেন স্যার? এটা পুরোপুরি ডিপেন্ড করে ট্রিটমেন্টের, এবং আমাদেরও কিছু ট্রিটমেন্ট আছে যেটাতে ইনিশিয়ালি একটা খুব ভালো রেজাল্ট, দিনের দিনও কিছুটা ভালো রেজাল্ট হয়। একদম।
এবং সেখানে অবভিয়াসলি আনরিয়েলিস্টিক কোনো এক্সপেকটেশন রাখা উচিত না, রিয়েলিস্টিক্যালি একটা যথেষ্ট ভালো রেজাল্ট যেটা দেওয়া সম্ভব। একজন আপনি যদি বলেন যে আমার দুদিন পরে অনুষ্ঠান আছে, আমার সেটার জন্য একটা ব্রাইট লুকিং স্কিন চাই, আমাদের কাছে সেই জিনিসগুলো আছে যেগুলোর জন্য আমরা দিতে পারি। কিন্তু তার সঙ্গে আমি আপনাকে বলবো, এটা তো আমি এখন করে দিচ্ছি আপনাকে, কিন্তু লং টার্ম আপনাকে কিন্তু এই জিনিসগুলো করতে হবে, 1 নম্বর। এবার কতগুলো সেশন লাগবে বা কতটা রিপিট করতে হবে, কতটা মেনটেনেন্স, বেশিরভাগ চিকিৎসায় শুরুর দিকে আমরা 3 থেকে 6টা সেশন অবধি করতে হয়। সেটা লেজার ট্রিটমেন্ট বলুন, সেটা পিল ট্রিটমেন্ট বলুন, সেটা অন্যান্য ট্রিটমেন্ট বলুন, এক্সেপ্ট বোটক্স বা ফিলার্স, ওগুলো একবার করলে 6 মাস থেকে 2-2.5 বছর 3 বছর অবধি লাস্ট করে। আচ্ছা। সেগুলো ছাড়া যেগুলো পিলিং বা আমাদের লেজার ট্রিটমেন্ট, সেগুলো 3 থেকে 6টা সেশনের পরে আপনার স্কিনের অ্যাসেসমেন্ট হিসাবে মেনটেনেন্স। আচ্ছা। তো কোনো জিনিসে আপনাকে 3 মাসে মেনটেন করতে হয়, কোনো জিনিসে 4 মাসে, কোনো জিনিসে ইভেন 6 মাসে বা 1 বছরে একটা করে ফলো আপ সেশন করাতে হয়। কারণ আপনাকে যেটা বুঝতে হবে, আপনার স্কিনের ওই কন্ডিশনটা তৈরি হয়েছিল, হয় সেটা আপনার কোনো রিকারেন্ট ইস্যুর জন্য, মানে আপনার স্কিন টাইপে সেই সমস্যাটা, স্কিনের বেশিরভাগ রোগী যেমন আপনারা জানেন ক্রনিক, তো সেই সমস্যাটা আপনার একবার যখন এসছে আমরা এখন রিজলভ করে দিলাম, কিন্তু সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে থাকছে এবং তার একটা ড্যামেজ হয়ে চলেছে। সেইটার জন্যই আমাকে মাঝে মাঝে আপনাকে একটা করতে হবে। যেমন যার পিম্পলসের সমস্যা, আমরা প্রথমে ট্রিটমেন্ট করে পুরো পিম্পলস কমিয়ে দিলাম, সে মেনটেন করলেও 6 মাসে বা 1 বছরে একটা প্রিভেন্টিভ পিল করা, যাতে তার সেরকম বাজে ব্রেকআউট না হয়। না হলে একটা দুটো হলেও তার স্কিনে দেখা যেতে পারবে। বয়সজনিত যে চিকিৎসা, যেটা আপনি বলছেন অ্যান্টি এজিং, সেগুলোর ক্ষেত্রেও স্কিন ধীরে ধীরে তো লুজ হয়ে চলেছে। আমরা প্রথমবার 4টে বা 6টা ট্রিটমেন্ট দিয়ে তখন স্কিনটাকে টাইটনিং করে দিলাম, কিন্তু সেই টাইট করার পরেও তো বয়সটা তো এগিয়ে চলেছে। তো ফলে একটা 6 মাস বা 1 বছরের মেনটেনেন্সটা আমার মনে হয় দরকার। কোনো একটা ন্যাচারাল বৃদ্ধির সাথে যখন আপনি বাইরে থেকে এক্সটার্নাল বিভিন্ন অ্যাক্টিভিটিস সেগুলো দিয়ে আপনি চেষ্টা করবেন ন্যাচারালিটিটা ধরে রাখতে, সেক্ষেত্রে অবশ্যই একটু ফলো আপ সেশনের ভিতর দিয়ে যাওয়াটা তো দরকার পড়বেই। যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা যতদিন বাঁচবো আমরা তো অবশ্যই খাবো, জল পান করব, এর ভিতরে থাকতে হবে। যদি সেটা না থাকতাম তাহলে কি আমরা সুস্থ শরীরে বাঁচতে পারতাম? সেটা যেমন আমাদের শরীরে একটা নিড, চাহিদা, ঠিক তেমন স্কিনের ক্ষেত্রেও স্যার যেটা বলছেন, স্কিনের জন্য কিন্তু হেলদি লাইফস্টাইলটা একটা ভীষণভাবে নিডফুল জিনিস তারপরে রয়েছে স্কিনের হেলথ মেনটেন করা। এটা অনেকেই আমরা বুঝি না, কারণ হচ্ছে আমরা সবটাই ওপর দিয়ে হয়তো এক্সটার্নাল ইউজ করছি, বাট ইন্টারনালে আমাদের সুস্থ থাকতে হবে। কি বলবেন স্যার স্কিনের ক্ষেত্রে? স্কিনের ক্ষেত্রে যেটা আমি একদম শুরুতেই বললাম, যে একটা রাইট ডায়েট আপনার শরীরের ওপর, সেটা একজন ডায়েটিশিয়ান সবচেয়ে ভালো বানিয়ে দিতে পারবেন। কিন্তু আমি যেটা সোজাভাবে পেশেন্টদের বলি, যারা হয়তো ডায়েটিশিয়ান এই মুহূর্তে কনসাল্ট করাতে পারছেন না, চেষ্টা করুন মোটামুটি 20s থেকেই কার্বোহাইড্রেটস যতটা সম্ভব কম খাওয়া যায়, প্রোটিনস একটু বেশি, নাটস বা যেগুলো বাদাম সেই ধরনের জিনিসগুলো বেশি, সিজনাল ফ্রুটস যতটা পারবেন, সেটা একটু মিষ্টি ফল হলেও অসুবিধা নেই, অতিরিক্ত পরিমাণে মিষ্টি ফল অবশ্যই নয়, এবং মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট যতটা সম্ভব কম খাবেন, স্পেশালি যদি আপনার অয়েলি স্কিনের ইস্যু থাকে। একদম। স্যার একটাই বিষয় জানবো, যে আমাদের এটা প্রত্যেকটা অনুষ্ঠানেই হয়, লাস্ট মিনিট সাজেশনস ফর আওয়ার অল ভিউয়ার্স, তো কি বলবেন স্যার? লাস্ট মিনিট সাজেশনসের জন্য আমি 2-3টে জিনিস বলবো। 1 নম্বর হচ্ছে, যদি আপনার মনে হয় আপনার কোনো জিনিস স্কিনে স্যুট করছে না, আপনি বারবার কোনো প্রোডাক্ট কিনছেন স্কিনে স্যুট করছে না, সেটা হয়তো সম্ভব, যেটা বেশিরভাগ পেশেন্টদের ক্ষেত্রে হয়, স্কিন টাইপের থেকে বেশি আপনার অ্যাকচুয়াল কোনো স্কিন ইস্যু রয়েছে, যেটা একটা প্রপার মেডিকেল ট্রিটমেন্ট লাগবে। কোনো জিনিসই স্যুট করছে না বা প্রায় কোনো জিনিসই স্যুট করছে না, আপনার যদি স্কিনে কোনো জিনিস স্যুট না করে, একটা জিনিস স্যুট না করলেও পরের জিনিসের স্যুট করা উচিত। কিন্তু আপনি একটার পর একটা প্রোডাক্ট চেঞ্জ করে চলেন, সেখানে 1,000 টাকা খরচা হচ্ছে, তার থেকে আপনার অ্যাকচুয়ালি সস্তাও পড়বে যদি একজন প্রপার কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টকে দেখান এবং সেই মতো একটা স্কিন রেজিম। ওই যেটা দিয়ে শুরু করেছিলাম ওটা দিয়ে শেষ করতে হবে। সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাস। ধন্যবাদ জানাবো স্যার আপনাকে, ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে, নমস্কার।